ভূতবাগানের কথামালায় আজ শুনছেন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প গোলদিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ। রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি সপ্তাহে। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্রপত্রিকা ঘাঁটতে হতো যে বলবার নয়। ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজন একখানা চিঠি লিখেছেন। চিঠিখানি স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দা। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফত তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের উপরে ভূত একটু অভূতপূর্ব কাণ্ডই নয় কি? এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই অমন গালে হাত দিয়ে? আর একজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আর একজনা। এই ভূতত্ব, আমি বললাম, ভূতত্ব নিয়েই ভাবছিলাম। ও, ভূতত্ব? আজকের ভূমিকম্পর কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারে 3টি শহর ধসে গেছে, কত ঘরবাড়ি গেছে, মরেছে যে কত হাজার, ইয়াত্তা নেই। বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ব নয়, আমি ভাবছি ভূতত্ব। বাধা দিয়ে বলতে গেলাম, ওই একই কথা। ভূতত্ব আর ভূমিকম্প তত্ত্ব একই সূত্রে গাথা। একটার যদি আমরা কিনারা করতে পারি, আহা, তা নয়। তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কি না, ভূতের অস্তিত্ব নাস্তিক, এই সব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসত্ব থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ব্যাকরণ মতে। আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো।
যেতেই সেই কাগজটা ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি। গোলদিঘির ওই ভুতুড়ে ব্যাপারটার সবিশেষ জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। আগে মাপ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি নে। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো আবার ভয় কিসের? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যই তো, ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখলাম চিঠিতে লেখা নেই। আসলে চিঠিতে আলবৎ ছিল, নইলে চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো এই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই হয়তো বসবে আগে, সব মাটি হবে। তাহলে আমার প্রতিধ্বনি হয়, একটুখানি জায়গা তো গোলদিঘি, অঞ্চলটা ঘোরগে। যাকে দেখবে একটু ভীত ভাবিত স্বতন্ত্র, পাকড়াবে অমনি। মুষড়ে পড়া কি মিয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার এই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে। এ আর কি শক্ত কাজ। তিনি তো আমায় চাঙ্গা করতে চাইছেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতায় পরস্মৈপদী ব্যাগার ঠেলতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগলো না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্বে আগ্রহ কোনো দিন আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গল্প পেলেই ভো দৌড়। আমি কি পারবো? তবু আমি গাইগুই করি। পারবে হে পারবে, তুমি তুখোড় ছেলে, তাই তো তোমাকে এই গুরুভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ হবে হে হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা। তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই। এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেটে হাতটাতে লাগলেন, তার নিজের পকেট। হাতটাতে খুচরো যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, টাকা 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণে কাজটায় আমার গা লাগে, যে আগে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে কলেজ স্কোয়ারের শটান অলিগড়ি ধরে ট্যাং ট্যাং করতে পৌঁছলাম গোলদিঘি। দিঘিটা
চার কোণায় 2 চক্কর মারা, দেখি কি হয়। দেখি কাউকে ভীত ভাবিত, বিচলিত বা বিড়ম্বিত দেখা যায় কি না। বিকেল থেকেই মেঘলা লাগছিল আজ। এখানে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিমটিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখন গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি? ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো, আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত নয় তো এরা আবার। গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউজে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফিত সেই ভদ্রলোকের পাত্তা পাওয়া যায়। কফি হাউস ফাঁকা। বাদলার ধাক্কায় এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। কফি হাউসের হানা দেবার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে ক্যাফের এক কোণে। আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধা বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূতটুট দেখেছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তার কাছেই বসলাম। বয় আসতেই 1 পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটেটো চিপসের হুকুম দিলাম। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সঙ্গে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বিশ্রী সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা গেল না। কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিয়ে ওর দিকে বললাম, যদি পটেটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না। বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এ অঞ্চলে আছেন অনেক দিন। প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছু আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই, না। ভূত টুত কিচ্ছু নেই এখানে, 7 জন্মেও না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারেও বটে লোকটা। এমন ক্রিমখোরের জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে মারা না যায় শেষটায়। আমি 1 চুমুক কফি খাই, আর উনি গ্লাসের পর গ্লাস গিলতে থাকেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পাড়তে যাই, ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোলদিঘিতে ভূত থাকে? এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠ হতে পারে কলকাতায়? ভূত টুত যা ছিল ওখানে, ওই সব ইহলোক প্রাপ্ত হয়েছেন, মরে মানুষ হয়ে গেছে সব। 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমাকে। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। ক্যাফের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে আমার চক্ষু চড়ক গাছ। 15 টাকার বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি। তার জন্য 15 টাকা?
প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করলাম। আর 17 গ্লাস আইসক্রিম সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্তা শোনার, সে তো আর একজন। আমরা কি কানা ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিলই না? কেন, ওই ভদ্রলোক? আঙুল দিয়ে দেখাতেই দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকল না। আমি বললাম, দেখুন মশাই, ওইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটের সম্বল আমার মাত্র 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি কোথায় পাব? আমাকে বাধা রাখলেও অত টাকা খালাস করতে কেউ আসবে না। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা দেয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা খসতেই বেড়াটা কোত্থেকে একটা পাহাড়ওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ হতে হয়, ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি। পাহাড়ওয়ালটা আমায় বাধা দিল, বলল, চালিয়ে থামেন। থামেন? থামতে কেন যাব? क्या किया? कॉपी खाया, उसको दाम दे दिया, चुप गया, फिन काहे? কিন্তু কে শোনে? পাহাড়ালোটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চলল আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মালকোচা মেরে, আমাকে সাহায্য করতেই এতক্ষণ। কিন্তু আমাকে না, পাহাড়ালোকেই। পাহাড়ালোটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। तुम लोग क्या करता, हमको पास छोड़ दो, থানা মে কি আমি নিজে হেঁটে যেতে জানি নে? আপত্তি সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा पायल पकड़ा कौन हो? हम तो गर्दन लिया, तुमसे तो या कोई नहीं। পাহাড়লা আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মুষরিত হয়ে পড়েছি।